গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এই গাছটা আমি এখানে রেখেছি। গাছটা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় ঘরে। এই গাছটা আমাদের নিচে ছিল, মানে নিচে উঠোনে রাখা ছিল, কিন্তু এই গাছটা কিন্তু বেশি রোদ লাগে না, ঘরের ভেতরের গাছ আর কি। তো ওই জন্য আমি এই বারান্দাটা দেখো কি সুন্দর লাগছে। সকালের মানে দুদিনের জামা কাপড় পরেছিল, সেগুলো ভাঁজ করলাম। আর এখন এই মধ্যিখানের ঘরটায় পর্দাটা চেঞ্জ করব। তো তার জন্যে আমাকে সবসময় আমার হাজব্যান্ডের হেল্প লাগে, কেন এই যে পর্দার যে সিস্টেমটা সেটা আমি পারি না খুলতে, অনেক কিছু লাগে, স্ক্রু ট্রু। তো সেই জন্য আমার হাজব্যান্ড হেল্প করে সবসময়। আর আমি যখনই পর্দা চেঞ্জ করি, আমি এই জানলার সব কিছু মানে কাঁচ, যেসব শাটার, দুখানা মানে কাঁচ রয়েছে, একটা এমনি জানলার যেরকম পাল্লা থাকে আর একটা শাটার দেয়া, তো এইটাকে আমি একদম পরিষ্কার করে ক্লিন করে দিই। আর এই ঘরটা না আমাদের বাড়ানো হয়েছে, বারান্দাটাকে ঘরের ভেতর নিয়ে নিয়েছি, দেখো কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। মানে আমাদের সব থেকে এই ঘরটাই সুন্দর লাগে দেখতে। আর প্রচুর রোদ ঢোকে আর প্রচুর আলো, মানে ঘরটা খুব আলো হয়ে গেছে এই মানে ব্যবস্থাটা করার পর। আর এখন আমি বিছানার চাদর চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে যাব, কেন আমার লাঞ্চের মানে কোনো কিছু এখনও রেডি হয়নি। আর এই চাদরটাকে চেঞ্জ করে নিলাম, তারপরে আমি রান্নাটা করে নেব, তারপরে আবার আমি ঘরের কাজ করব। আর এখন যে তাকিয়াটা আমি গুছিয়ে রাখছি, এটা আমার খুব খুব প্রিয়, কেননা এটা আমাকে আমার নজা মানে নদি বলি আমি, গিফট করেছিল অনেক আগে। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো, এই আমটা হচ্ছে হিমসাগর আম, আমাদের পাশের, একদম আমার পাশের বাড়ির এক ভাই, সে দিয়ে গেছে, আজ সকালবেলায় দিয়ে গেল। তো ভাবলাম আমার বন্ধুদের একটু দেখিয়ে দিই। আর চলো এখন রান্না করি। আর আজকে রান্না করব মানে খুব ফটাফট হয়ে যায়, যেহেতু আজ প্রচুর কাজের চাপ আছে। তো আজকে আমি এরকম একটা মানে রান্না ঠিক করে নিয়েছি। আর আমার বাড়িতে সবারই খুব প্রিয়, আশা করছি বুঝতে পারছো। আমি বানাবো হচ্ছে ডিম ভাপা। মানে এই যে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো না একটু কেরম কেরম যেন হয়ে গেছে, ঠিক আছে তাও চলে যাবে। এই যে একটা ডিম পুরো ফেটে গেছে। আর এখন আমি একটুখানি গ্লুকন ডি করে খাবো, আর আমার হাজব্যান্ডকেও দেবো, কেননা প্রচুর ঘাম হচ্ছে। তো প্রথমে ডিমগুলোকে আগে ভেজে নিতে হবে। আর এই যে আমি কুকারে জল বসিয়ে দিয়েছি, এই কুকারের মধ্যেই ডিম ভাপাটা হবে। আর পোস্ত ভিজিয়ে রেখেছি, আর সব রেডি করে রেখেছি, দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যা যা লাগবে সব রেডি করে রেখেছি। এই যে ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। তো গোটা ডিমও রাখা যায়, কিন্তু আমি এরকমভাবে করব ঠিক করেছি। একটা টিফিন বক্স নিয়েছি, আর এই টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি দেব পেঁয়াজ, কুচো কুচো করে করে রাখা যে পেঁয়াজগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দিলাম মিক্সিতে বেটে নেওয়া পোস্ত আর একটু জল, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে একটু মিক্সড করে নিলাম।
তারপরে দিলাম পরিমাণ মতো নুন, একটুখানি চিনি দিলাম, আর একটুখানি একদম অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। আবার মিক্সড করে নিলাম, আর লাস্টে দিলাম একটু কাঁচা তেল, সর্ষের তেল। এবার ডিমগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এই যে কেটে নেওয়ার পর ডিমগুলো দিতে হয় খুব সাবধানে, কিন্তু গোটা গোটা ডিম দিলে আমার মনে হয় অতটা সাবধানে না দিলেও চলে, কিন্তু এই রকমভাবে খেলে আমি দেখেছি বেশি টেস্ট লাগে। আমার কুকারের জলটা ফুটে গেছে, আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ একটা সিটি হয়ে গেলেই, একটা সিটি দেওয়ার পরই ব্যাস হয়ে যাবে। তারপরে ঠান্ডা হলে এই যে দেখো রেডি হয়ে গেছে। খুব ইজি একটা রেসিপি, যেদিনকে খুব কাজের চাপ থাকবে এরকমভাবে বানিয়ে ফেলবে, খেতেও সুন্দর আর সবাই তোফা তোফা করে খেয়ে নেবে। আর দেখো একটুও কিন্তু কুসুমগুলো বেরিয়ে যায়নি। আজকে লাঞ্চে হয়েছে এগ ভাপা বা ডিম ভাপা, আর একটু ভাজাভুজি করেছি, আর একটু ডাল ছিল, ব্যাস, আর ভাত, আর কিছু না, আর একটু বাটার দিয়ে খেয়ে নেবে। আর এখন আবার আমি ঘরের কাজ শুরু করে দিলাম। যখনই ঘর পরিষ্কার করি ফ্রিজের রেগুলার, আমার এইটা মানে কি বলবো রুটিনের মধ্যে পড়ে গেছে, ফ্রিজের হ্যান্ডেলগুলো আমি রেগুলার কলিন দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আমি পরিষ্কার করে নিই, কেননা ফ্রিজের হ্যান্ডেল সব থেকে বেশি নোংরা হয়। আর ডিপ ক্লিন যখন করি তো তখন পুরো করি, বাট ফ্রিজের হ্যান্ডেলগুলো আমি রেগুলার করি। এই ছিল সকালে আমার কাজকর্ম, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এবার স্নান করতে যাব, তার আগেই পর্দাগুলো আমি কেচে নেবো, কেন এই পর্দাগুলো আমি কখনোই ওয়াশিং মেশিনে কাচি না। স্নান টান হয়ে গেছে, রান্না করার পর ঘর মোছার পর মানে এত গরম লেগে গেছে, মানে গা দিয়ে মনে হচ্ছে আমার গরম ভাব বেরোচ্ছে। স্নান করতে যাবো, ট্যাঙ্কির জলও প্রচুর গরম, মানে এত গরম মনে হচ্ছে ভাত হয়ে যাবে ট্যাঙ্কির জল। তা আবার পাম্পটা একটু চালিয়ে নিলাম 10 মিনিটের মতন, আর ট্যাঙ্কির জলটা ঠান্ডা হলো, তারপরে স্নান করলাম। বৃষ্টি হবে আর ভালো লাগছে না, বৃষ্টি হলে একটু দুদিন তাও ঠান্ডা থাকে, জানি না কবে বৃষ্টি হবে। আর ফ্রিজের জল একটু যে খাবো, 5 মিনিট ঢুকি যদি বার করে দিই, তা আমার মেয়েরা একদম আমাকে একদম পাগল বানিয়ে দেবে যে ফ্রিজের জল 5 মিনিট ঢুকেও খাবে না। ঠান্ডা খাওয়া যেহেতু বারণ, তো ওই জন্য 5 মিনিটের জন্য ফ্রিজের ঠান্ডা জল খাওয়া যাবে না। তা আমি না, আমার মানে আগাগোড়া অভ্যাস ফ্রিজের জল খাওয়ার, মানে এখন এই করোনার জন্য এমন অবস্থা হয়েছে যে একটু ঠান্ডা জল খাবো, একটু শরবত বানিয়ে খাবো, গরম গরম দেখবো ভালো লাগে না খেতে, মানে সেটাও খেতে পারছি না। আবার তার মধ্যে অলরেডি হয়ে গেছে করোনা টরোনা, তো সেই জন্য আরও সব স্ট্রিক্ট হয়ে গেছে। যাই হোক, আবার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, ফার্স্ট ডোজটা দিয়েছি ভ্যাকসিনের, আর সেকেন্ড ডোজটা বাকি আছে এখনো। আমার হাজব্যান্ডেরও দেওয়া হয়ে গেছে, আর মেয়েদেরও দিয়ে দেবো। ছোটো মেয়ের তো হবে না, বড় মেয়েকেও দিয়ে দেবো, যেহেতু ওর করোনা হয়ে গেছে কদিন আগে, তো এখন তো দেওয়া যাবে না, আর কদিন পরে দেওয়া যাবে ভ্যাকসিনটা। তো দেওয়ার পর কি শরীর খারাপ, মানে যে হাতে দেওয়া হয়েছিল ওই হাত তো ব্যথা হয়েছে, প্লাস গা হাত পা ব্যথা, জ্বর। ভ্যাকসিন দেওয়ার পর একটু শরীরটা খারাপ হয়, বাট 2-3 দিন পরে আবার ঠিক হয়ে যায়। পুজো করে তারপরে কাজ আছে, আরও কাজ তো হতেই থাকে। আর এত গরমে এই কাজগুলো দেখো পুরো বসে গেছে।
এটা হচ্ছে বেল ফুলের গাছ, ভালোই ফুল হচ্ছে, অনেকগুলোই ফুল হচ্ছে। আর চুলটা বাঁধবো, চুল ভিজে বলে খুলে রেখেছি। আমি ভিজে চুল কখনো আঁচড়াই না, মানে চুলটা শুকিয়ে যাবে তারপরে চুলটা আঁচড়াবো। ঝড় আসলে একটাই চিন্তা, এই টিনের সেটটাকে। আমফানের ঝড়ে টিনের সেট কিচ্ছু হয়নি। আর বুধবার দিনকে ঝড় আসবে বলছে, ওদিক থেকে ঝড়টা আসবে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। আর আমাদের ছাদে এত জিনিসপত্র ভরা, মানে আমার হাজব্যান্ড না কোনো কিছু ফেলা পছন্দ করে না, সব রেখে দিয়েছে। এই ছাদটাকে নিয়ে একটা সমস্যা আর কি, গাছগুলোকে ঠিক করে রাখছে, গাছগুলো যাতে, কেন ঝড়ে গাছ ভেঙে যায়, টব ভেঙে যায়, বিশেষ করে টব প্রচুর ভাঙে আমাদের। প্রত্যেকবারে ঝড়ে একটাই ক্ষতি হয়, আমাদের টব ভেঙে যায়। নিচেও টব আছে, এই যে এইটুকুনি খোলা, আর বাদ বাকি পুরোটাই টিনের সেট, ওপরেও পুরো টিনের সেট। এই যে এইগুলোকে নিয়ে ভয় লাগে, যদিও একটু সমর্থ করে করা আমাদের টিনের সেটটা। দেখো ওখানে নড়াচড়া করলে এত ঘাম হচ্ছে, মানে কি বলবো। এখানে জামা কাপড় আছে, এগুলো নিয়ে যাবো নিচে। আর এই যে ঠাকুরের এখানে বসে আছি, একটু জায়গাটা বসতে আমার খুব ভালো লাগে, যদিও এই জ্বালাটা এখন বন্ধই আছে। ঝড়ের জন্য জানলা সব এখন থেকে বন্ধ করে দিচ্ছি। ঘরেতে কাচের জানলা ভেদ করে জল ঢুকতে থাকে। যে সোমবার ভ্যাকসিন দেওয়ার পর আমি বৃহস্পতিবারে ভ্যাকসিন দিয়েছিলাম, তারপরে আমি তোমাদের সোমবারের ব্লগটা আবার দিতে পারলাম। আর শরীরটা এত খারাপ হয়েছিল, এখন একদম ঠিকই আছি। আমার মাকে দেওয়াটা খুব দরকার, কিন্তু মাকে বের করতেও ভয় লাগছে। তো মাকে যে বের করব, সুস্থ মানুষটাকে বের করে তারপরে দেখবো যে ভ্যাকসিন দিলেও ঠিক আছে, শরীর একটু খারাপ হতেই পারে, কারণ একটু হালকা ব্যথা হয়, গা হাত পা ব্যথা হয়, আর একটু জ্বর আসতে পারে, তাও সবার হয় না। দেখবো মা অসুস্থ হয়ে গেল ভ্যাকসিন দিতে গিয়ে, করোনা আক্রান্ত হয়ে গেল, তখন তার থেকে কষ্টের আর কিছু থাকবে না। সেই জন্য আমরা মাকে নিয়ে একটুখানি ভাবছি যে মাকে মানে এখন বের করা ঠিক হবে কি ঠিক হবে না। আর আমার ভাই আর আমি দুজনেই তাই ভাবছি। বাবা অলরেডি আমাদের মধ্যে আর নেই, সেই জন্য মাকে নিয়ে আরো বেশি মানে চিন্তা। আর এরকম ব্যবস্থা যদি থাকতো যে ভ্যাকসিন মানে 60+ যাদের এজ, তাদের বাড়িতে এসে ভ্যাকসিনটা যদি দিয়ে যাওয়ার ব্যবস্থা করতো, বিশেষ করে যাদের বয়স অনেকটাই বয়স হয়ে গেছে, তাহলে খুবই ভালো হতো। বা এরকমও হতো যে ঠিক আছে নিয়ে গেলাম নিজেদের গাড়িতে করে, আর গাড়িতে কারো কাছে যেতে হবে না, যাদের 60+ বা তার থেকে উঁচু ওপরে বয়স যাদের, গাড়ির মধ্যে এসে ভ্যাকসিনটা দিয়ে চলে যাবে। তো এই জিনিসটা হলে খুবই ভালো হয়। জানি না কবে হবে, হবে তো নিশ্চয়ই, এই জিনিসটা হবে, অবশ্যই হবে, কিন্তু অনেকটা দেরি করে হচ্ছে, এটাই হচ্ছে যে সমস্যা আর কি। আর সেই জন্যই মাকে এখনো দিতে মানে পাচ্ছি না আর কি। সুযোগ পেয়েছি। আর আমার ছোট মেয়ে জিসার বন্ধু সোহিনী, জিসার বন্ধু সোহিনী, ওর বন্ধুর নাম সোহিনী, তো ওই অ্যাকচুয়ালি ওর জন্যই আমি ভ্যাকসিন দিতে পারলাম। মানে আমার বড় মেয়ে অনেক জায়গায় দেখছিল, কিন্তু ভ্যাকসিন হচ্ছিল না। তোমরা জেনেই থাকবে যে সব জায়গায় ভ্যাকসিন চাইলে আমরা এখনো পর্যন্ত চাইলেও ভ্যাকসিন পাচ্ছি না।
তো ওর জন্যই আমি বিশেষ করে আমি ভ্যাকসিন দিতে পেরেছি ফার্স্ট ডোজটা। তো সেকেন্ড ডোজটা এখন দেরি আছে। ঠাকুরঘরে এইখানটা এতটাই গরম, যদিও মেঘলা ওয়েদার, কিন্তু গরমটা কিন্তু এখনো যায়নি। আর এই ঝড় আসলে এত ভয় লাগে, মানে আমাদের না ঠিক আছে, তো যাদের পাকা বাড়ি না, যাদের কাঁচা বাড়ি, ঝড়েতে অনেক শুনবে যে কত প্রাণ চলে গেছে। তো সেইগুলো যখন নিউজগুলো যখন দেখতে থাকি, তারপরে আরো একটা করোনার একটা সমস্যা, আমাদের মনটাকে চাইলেও আমরা খুশি থাকতে পারছি না। তার মধ্যে আবার এই ঝড়ের উৎপাত, মানে প্রকৃতি দেবী মানে কি বলবো, উঠে পড়ে লেগেছে আমাদের সাথে। এক তো করোনা প্লাস আবার এই ঝড়, মানে আবার এখন নতুন আবার একটা ফাঙ্গাসের উৎপত্তি হচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাস। তো এই সব নানা রকম সমস্যার জন্য আরো মানে মনটা সত্যি ভালো লাগে না। মাঝে মধ্যে ভাবি যে কিছুই করবো না, ব্লগও বানাবো না। আবার মাঝে মধ্যে ভাবি যে না, এর থেকে একটুখানি দূরে সরতে হবে। আমার মেয়েরাও বলে এত চিন্তা করো না, ওর থেকে এর মধ্যে থাকো, ব্লগ বানাও মাঝে মধ্যে আমার বন্ধুদের সাথে, তোমরা কমেন্ট করতে থাকো, কেননা কমেন্ট বক্স খোলা থাকে তোমাদের জন্যই। সবসময় আমি চাই তোমাদের সাথে কথা বলতে, তবেই তো তোমাদের সাথে আমার যে একটা সম্পর্কটা খুব ভালো গড়ে উঠবে। আর একটা খুব শীঘ্রই আমি হয়তো চ্যালেঞ্জ ভিডিও আনছি, সেটা তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করেই চ্যালেঞ্জ ভিডিওটা আনবো। তো তোমরা আমাকে যে কোনো কমেন্ট, যে কোনো যে কোনো কোশ্চেন করতে পারো, আর ওই চ্যালেঞ্জের ভিডিওটাতে আমি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো আর ওই চ্যালেঞ্জ ভিডিওটা করব। তো তোমরা এই যে ভিডিওটা যাবে এর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর করতে পারো ইনস্টাগ্রামের লিংক আমি দিয়ে দিই সব ভিডিওতে। তো ইনস্টাগ্রামে তোমরা আলাদা করে আমাকে কমেন্ট করতে পারো যদি কোনো কোশ্চেন থাকে। তো আমি সেই যে চ্যালেঞ্জ ভিডিওটা আনবো, তোমাদের ওই কোশ্চেনের অ্যান্সার নিয়ে একটা সুন্দর চ্যালেঞ্জ ভিডিও আনবো। তো তাহলে দেরি করো না, ঠিক আছে? তাড়াতাড়ি করে কোশ্চেন করে নাও, কি কি কোশ্চেন, মানে আমার ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে সব কিছু কোশ্চেন করতে পারো। মানে পাখির ছোলা রাখা আছে, পাখিকে ককটেল পাখি যে তারা আমাদের ছোলা খায়, তোমরা জেনেই থাকবে যাদের পাখি আছে। তো সেই ছোলাটা এখানে রাখা আছে। এটা উপরের আমাদের যেহেতু ছাদে ঠাকুর ঘর, আর সেই জন্য আমার হাজবেন্ড এখানে মানে প্রত্যেকদিন ছোলা রাতে ভিজিয়ে রাখা হয় আর সকালবেলা ওদের খেতে দেওয়া হয়। আজকে মানে পরিশ্রমও প্রচুর গেছে, আর এত গরমের পর এই বৃষ্টি সাথে মানে একটু আগেই চলে এসছে বৃষ্টিটা। তা আজকে তো আশা করা যায়নি যে আজকে বৃষ্টি হবে। এই জানলার সামনে শুয়ে আছি, বৃষ্টি পড়ছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঘুম পেয়ে যাচ্ছে, ভালো লাগছে বেশ। ঘুমিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়ায়, তো এরকম ওয়েদার তো পাওয়া যায় না। টাটা। গুড ইভিনিং, এসে গেছি আবার। এখন 9টা বেজে গেছে রাত, আর এখন ভাবছি পনিরের পরোটা বানাবো। আমি এইটা কোনো রেসিপি না, মানে আমি বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যারা জানো না তারা দেখে নাও, এরকম ভাবে বানিয়ে নেবে। আর এর সাথে আমি আর কিচ্ছু করবো না, জাস্ট পনিরের পরোটাটা বানাবো, ব্যাস। মানে এত গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারবো না। অলরেডি আমার জোগাড় হয়ে গেছে। এই দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর আদা দিচ্ছি, আর লঙ্কা কুচি, আর পনিরটা এখনো কাটা হয়নি। এই যে পনিরের প্যাকেটটা বার করে ফেলেছি ফ্রিজ থেকে, এই যে এটার মধ্যে মানে ঘষে নেবো পনিরটা। দেখো পনিরটা আমি এরকম ভাবে ঘিসনিতে ঘিসে নিলাম। আর আটা আমি আগে থেকে মেখে রেখে দিয়েছি, মানে পনিরের জোগাড় করার আগে আমি আটাটা মেখে এটা একটু রেস্টে থাকবে। তো আটা অনেকক্ষণই প্রায় মাখা হয়ে গেছে, সেটা তোমাদের দেখায়নি। তো দেখো আটা মাখা হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রচন্ড গরম লাগছে, মানে পাখাটা বন্ধ আছে, আমি পুরো ঘেমে যাচ্ছি। তো পাখা স্টার্ট করি।
আজকের ওয়েদারটা একটু থমথমে হয়ে গেছে, বৃষ্টি এখন আর হচ্ছে না, আর কিন্তু একটু হালকা ঠান্ডা হয়েছে আর কি। যাই হোক, এবার ঝড়ের জন্যে মানে টেনশান হচ্ছে। আর এখন আমি ভিডিওটা এখানে শেষ করলাম, কোনো খাওয়া দাওয়া করা হয়নি। তো আজকের মতন আসলাম, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, বাই বাই। ভালো থেকো, খুব ভালো থেকো, টাটা।